ইসলামের ছিলেন 2 জন, 14 জন টোটাল পলিটিক্যাল পার্টি। এর মধ্যে এখনও কিন্তু মুসলিম লীগ বাংলাদেশ আছে, এবং তখন বৃহৎ রাজনৈতিক দল বলতে সে সময় কিন্তু জামাত ইসলাম না, মুসলিম লীগ ছিল। এবং এই যে ঐতিহাসিক যে ভুলটা জামাত ইসলামের শেষ সময় 25 তারিখের পরে পাকিস্তানকে সমর্থন করাটা, অবিভক্ত পাকিস্তান চেয়ে তারা যেটা করছে সেটা রাজনৈতিক ভুল, এটা আমি সব জায়গায় বলে আসছি। কিন্তু তাদের যে চিন্তাটা ছিল ভারতীয় আধিপত্যবাদ, এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে, এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। কিন্তু তারা বাংলাদেশে করতে পারেনি। যেই জামাত ইসলামী পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে পুরো জাতির বিরুদ্ধে, সিভিল আর্ম ফোর্স হিসেবে দাঁড়িয়ে গেছে, তারা এসে 24-এর গণ অভ্যুত্থানের পর মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। এবং এইখানে সরকারি পৃষ্ঠ পতাকা ছিল ডানপন্থার বিকাশের পেছনে। আমরা তখন 32 নম্বর ভাঙতে দেখলাম, মাজার ভাঙতে দেখলাম, ভাস্কর্য ভাঙতে দেখলাম, বিসিএস পরীক্ষা আমরা গতকালকে এটাও দেখেছি যে সিলেটে বাউল গানের আসরে সেখানেও হামলা হয়েছে। আমরা গতকালকে এটাও দেখেছি। মব রাজার রাজত্ব তো এখন নেই, তাহলে এখন কেন মব বন্ধ? এটা তো সেই মাত্রায় নেই। আপনি 18 মাসে যে একদম হই হই করে যা ভাঙা হয়েছে তা তো বন্ধ করতেও তো সময় লাগবে। সেটা আমরা এই সরকারকে এখনই দোষ দিতে পারি না। সেই পরিস্থিতি যা আমরা দেখেছি যে এইভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে হামলাটি চলেছে, যে মুক্তিযুদ্ধকে অস্বীকারের যে পায়তারা চলেছে, নিশ্চয়ই যে 2/3 ভোটে বিজয়ী যে সরকার, যে মুক্তিযুদ্ধের পক্ষের ভোটও তো নিয়ে এসেছে, নাহলে তো 2/3 ভোট কোথা থেকে এলো? সবাই এসেছে। এবং বিএনপি কিন্তু নির্বাচনের আগে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। তারা কিন্তু জামাতের বিরুদ্ধে তখন যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এবং আমরা দেখেছি ভোটের 15 দিন আগে থেকে যে জামাত এবং বিএনপির সরাসরি একটা বিরোধ এই মুক্তিযুদ্ধের অবস্থান নিয়ে। কাজেই এখন আমরা যে পরিস্থিতিতে আছি, অবশ্যই এই সমস্ত বিতর্কগুলো সামনে আনা মানেই একটা রাজনৈতিক কোটোচাল। এগুলো মীমাংসিত সত্য। বিএনপির আমলেই 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্র লেখা হয়েছে। এইগুলো সামনে আনা মানে ডানপন্থার বিকাশকে আরো সক্রিয় করা, আরো পৃষ্ঠপোষকতা দেওয়া। 12 খণ্ডের কথা বললেন, ওই 12 খণ্ড যদি ইনট্যাক্ট রাখা হতো তাহলে আর স্বাধীনতার এই যে আজকে যত প্রশ্নগুলো করা হচ্ছে এটা হতো না। দ্বিতীয় কথা, গত 17 বছর এত কিছু করলেন, বিচার না হওয়া পর্যন্ত স্যার ধরে নেন আমি একটা আসামিও যদি হয়, সে আসামিটাকে আপনি কি করতে বলতে পারেন না যে তুমি একজন মার্ডারার, কারণ আপনি তো প্রমাণ হয়নি এখনো। প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি কাউকে বলতে পারেন না। এটা হচ্ছে আমার পারসেপশন। এবং এই আমার পারসেপশনটা কি, এটা হচ্ছে লয়ের পারসেপশন। এভরিওয়ান কি ট্রিটেড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তা আপনি তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনই মামলা করেন। আমার কথাটা যদি জামাত ইসলাম করে থাকে তার বিরুদ্ধে আপনি দল হিসেবে মামলা করেন। মামলা করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এটা ভেরি অবজেকশনেবল যে তারা সশস্ত্র সংগ্রাম করছে। আমার কাছে এটা আমি বলছি রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করছে এইটার সাথে আমি একমত না এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা জামাত ইসলাম করেনি। দ্বিতীয় যে কথাটা একটু আগে বললেন আপনি, আপনার কাছে ওই জায়গাতে শোনেন, মব রাজত্বের কথাটা বললেন, তাহলে 71 সালে কি মব ছিল? 36শে জুলাই কি মব ছিল? আপনারা ইতিহাস আবার বিকৃতি করতেছেন। এলোফোতে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ছিল না। 70 সালে আপনি ম্যান্ডেট পাইছেন যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না। আপনি 72-এ বলতেছেন স্তম্ভ। 71 সালে কোনো মুক্তিযোদ্ধারা নামাজ পড়ছে, কার বাড়িতে নামাজ পড়েনি? আপনাদের বলতে যে আপনাদের বলে দিই, প্রথম আমার মামার শহীদ হয়েছে এই রাজারবাগে। ইয়াস দেন এসআই এই রাজারবাগ পুলিশ লাইনে আমার মামার শহীদ হয়েছেন, তার লাস্ট ডেড বডি আমরা পাইনি। আমার আর এক মামা আর্মিতে ছিলেন, তারা ডেড বডি পাওয়া যায়নি, সেও শহীদ, সে হচ্ছে ইপিআই ছিলেন। এবার আসেন আমার 2 চাচার কথা। আমার 2 চাচা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন, আর একজন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। 2জনের লাস্ট ডেড বডি পাইনি। আমার পরিবার সবসময় নামাজ পড়ছে, নামাজ পড়ে, এবং আমার পরিবার আমার দাদা দাদির সবাতে আমার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। আমি জীবনে কার কাছ থেকে শুনিনি একটা মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে যে আমরা সবাই সমাজতন্ত্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করছি, বা ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে কিসের? পাকিস্তানের শোষণ নীতির বিরুদ্ধে। পাকিস্তানের কি আমাদের উপর যে অন্যায় অত্যাচার করছে সেটার বিরুদ্ধে। পাকিস্তান যে অগ্নিসংযোগ করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে সেটার বিরুদ্ধে। পাকিস্তান আমার মা বোনকে যে অসম্মান করছে সেটার বিরুদ্ধে। এখানে হঠাৎ করে আপনি ধর্মনিরপেক্ষতা, এই অসত্য জিনিস, এবং আপনি এই সমাজতন্ত্র, এই জিনিসটাকে নিয়ে আসলেন কীভাবে? মুক্তিযুদ্ধের স্তম্ভ। এই করে আমরা মুক্তিযুদ্ধকে বিকৃতি করছি। এবং আপনি ওই যে বললেন একটু আগে মব সন্ত্রাসের কথা। আচ্ছা, গত ইউনূস সরকারের আমলে এত আন্দোলন হলো যে ওই মানে আপনি সে আন্দোলনের সকালবেলা একটা হয় তো দুপুরবেলা আর একটা হয়। হঠাৎ করে ভোটের পরে আপনার সে আন্দোলন নাই কেন ভাই? হঠাৎ করে মব কোথায় উদাও হয়ে গেল? আজকে আপনি সিলেটে যেটা ভাই বলছেন যে এখনই সিলেটে একটা এসপি সাহেব, আপনার এসপি সাহেবের বিরুদ্ধে আপনি তো বলছেন আইনের শাসন। আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা প্রথম দিনই তো আপনি করেননি। কি করেননি? এখন তাহলে মানে কি? এই মব বলতেছেন কেন? যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়।
আপনি যে বললেন যে লালনের কোথায় কি করছে, লালনের ওখানে আমি এখনই ছবি দেখাচ্ছি, আমাকে ছবি দিচ্ছে। আপনি একটা আমি কম, আপনি বলছেন যে এসপি সাহেবের কথা, আগে কথাটা শুনে আপনি আমি জামাতকে সমর্থন করতে আগে কথা বলছেন, যে প্লিজ সত্যটা শুনতে হবে। সত্যটা আপনি বলছেন যে এসপি সাহেব হচ্ছে জামাত ইসলাম করে তার ভাই, আপনি কিন্তু এই কাজ যে জামাতের সাথে জড়িত কিনা, যতক্ষণ পর্যন্ত এইরকম কোনো কিছু আসতেছে না ততক্ষণ এখানে মন্তব্য নিষ্প্রয়োজন। আর একটা দিন জামাতের খেয়ে দেয়ে কাজ পড়েনি এইসব অনুষ্ঠান বন্ধ করার, জামাতের বহু কাজ আছে। যাই সকালবেলায় আপনাকে বললাম, জামাতে ইসলাম চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিছে যে তেল কোথা থেকে আসবে, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিছে, ইরানি অ্যাম্বাসেডরকে ফোন, ইন ফ্রন্ট অফ মাইন আমরা সকালবেলা চাইনিজ অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, রাশিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম, ইরানিয়ান অ্যাম্বাসেডরকে ফোন দিলাম। শোনেন কাজ করে ওই কোথায় কোন মন্দির বরং আমরা রক্ষা করে কোথায় কোনদিন ভাঙায় হয় না, ওই লাল কোন সঙ্গীত আমার সঙ্গীতকে কোথাও কে করবে, এই যে অধিকার, এই অধিকারকে জামাত ইসলাম কোনোদিন হরণ করেনি, করবেও না ইনশাল্লাহ। এই ধরনের বাজে কাজের মধ্যে জামাতের কোনো সংশ্লিষ্ট ছিল না, থাকবেও না। অতএব এই ধরনের প্রশ্ন অবান্তর। একটু জানতে চাই যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি জামাতের মুখপাত্র নন, কিন্তু আপনি বলছেন যে আপনার সামনে ফোন দিয়েছে জামাতের আমির বিভিন্ন জায়গায়। দুঃখিত, আমি কি বললাম আপনাকে যে আমি জামাতের মুখপাত্র না। মুখপাত্র কে হয়? যারা স্টেটসম্যান, পার্টির মহাসচিব। আপনি তাহলে এই তথ্যগুলো জানলেন কিভাবে যে একজন বাংলাদেশে ওই যে বললাম সে বিরোধী দলীয় প্রধান, আমার কাছে তো ভাই সরকারি দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস নাই, বিরোধী দলের প্রধানের কাছে যাওয়ার অ্যাক্সেস আছে। এবং এই দেশের সাধারণ মানুষ হিসাবে যে আমি শোনেন, সাধারণ মানুষ আগে শেষ করতে দেন, সাধারণ মানুষ হিসাবে আমার চিন্তা হচ্ছে এখন আমার তেল দরকার, এদের ইরি মৌসুম আসতেছে, আমার কি দরকার, সার দরকার। সো ওইটা নিয়ে আমি বেশি চিন্তিত। আমি কোনো প্রোপাগান্ডা তৈরি করার মেশিন হিসাবে। তাহলে সরকার কি করছেন? জামাতের বিরোধী দল যদি এত ভূমিকা পালন করে তাহলে সরকারের আসলে মানে সবারই বাংলাদেশ সরকার তো এখন পর্যন্ত যেটা করতেছে, যেটা বলতেছে সরকার বলতেছে তেলের কোনো ক্রাইসিস নেই। কাল রাতে আমি 2 ঘন্টা, স্যার কতক্ষণ দাঁড়াইছিলাম আমি জানি না, আমি 2 ঘন্টা দাঁড়া থাকার পর তেল পাইছি। এখানে যারা 3 জনই আছেন, আপনিও আছেন, একজন বলেন তো যে না দাঁড়ায় থেকে যে তেল পাচ্ছেন। এই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। জনাব সুব্রত চৌধুরী, আমি আপনার কাছে একটু আসতে চাই, কিছু হলেই যে সংস্কৃতির উপরে হামলা, সাংস্কৃতিক কর্মীদের উপরে হামলা আসলে কেন হচ্ছে এখনো? না, এটা তো বিশেষ করে গত 18 মাস ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও সরকার অনেক সময় এগুলো অস্বীকার করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু বাস্তবতা হচ্ছে মবক্রেসির মধ্যেই আমরা ঢুকে গেছিলাম। এবং এই 18 মাস মনে হচ্ছিল যে চেয়েছিলাম ডেমোক্রেসি, ওনারা মবক্রেসি এস্টাবলিশ করে দিয়ে গেছে। এখন এগুলো তো বিচার হওয়া উচিত। বিচারহীনতার অপসংস্কৃতি তো গত 17 বছর তো শেখ হাসিনার সময় আমরা দেখেছি। আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেব সেগুলো নিয়ে হয়তো কিছু শক্ত অবস্থানে নেবে, কিন্তু ওনারাও দেখলাম যে গাবাসি দিয়েছে, বা তারাও চাচ্ছিল এগুলো। আরে তাজুল বলে একজন ছিল না প্রসিকিউটর, হ্যাঁ, সে তো ওপেনলি একটা ইয়েতে মবক্রেসির পক্ষে, আমিও ছিলাম ওই আলোচনার মধ্যে, সে মবক্রেসির পক্ষে বক্তব্য দিল আর কি। এটা প্রেশার গ্রুপ, এটার নাম দেওয়া। আর ওনাদের একজন কলিগ ছিল এতে যমুনাতে, শফিক সাহেব, হ্যাঁ, সে তো প্রেশার গ্রুপ হিসাবে এটাকে চালিয়ে দিয়েছে আর কি। তবে মহাসচিব বিএনপির উনি বলেছেন যে তারা এগুলো শূন্যের কোটায় আনবেন এবং রাডার সেট করা হয়েছে, এই রাডারে কোথায় কি হচ্ছে তারা সেটা দেখবে। এর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। মানে এখন আমরা তো প্রশ্ন করতে পারি এখন বিকল কিনা বা কোনো কিছু ধরা পড়ছে না কেন? না, ধরা না পড়লে আপনি জানলেন কিভাবে? কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, সেটা হবে হামলা। না, কথা হচ্ছে ঘটনা যখনই যেখানেই ঘটুক, যে অবস্থায় ঘটুক, এগুলো প্রতিকার হইতে হবে তো। এবং সরকার যে বলছে, আরে জিরো টলারেন্স তো শেখ হাসিনার সময় সবসময় বলেছে, আইজিপি বলেছে, র্যাবের চিফ বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীরও সবসময় বলতো জিরো টলারেন্স। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও হয়তো এইসব কথাই বলবে। স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গাটা এমনই যে সবসময় ওনারা জিরো টলারেন্সের কথা বলে। এখন জিরো টলারেন্সটা আমরা বাস্তবে দেখতে চাই। হ্যাঁ, এরকম ঘটনা তো আরও ঘটবে, তাই না? টানাবাজি কি বন্ধ হয়েছে? সেটা চলতেছে না, কোন কোন জায়গায় নীরবে হচ্ছে, সরবে হচ্ছে। আমি এগুলোর ব্যাপারে তো সরকারের শক্ত অবস্থান আমরা দেখতে চাই। এই যে নির্বাচনের আগে ছোট ছোট বাচ্চারা ইউনিভার্সিটির আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, আঙ্কেল আমরা নামাজ পড়ছি যাতে জামাত ইসলামী ক্ষমতা না আসে। ওই তাদের তো নামাজের সাথে এটা বিরোধ হয় নাই, তারা তো ভয় পেয়েছে যখন বলেছে 5 ঘন্টা মেয়েদের কাজ করতে দিবে। পোশাক নিয়ে যখন কথা বলেছে জামাত,